আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। তিনি অ্যাটর্নি অ্যাট ল, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। প্রথম চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এট দ্য সেম টাইম আপনাকেও ধন্যবাদ আমাকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নিয়ে আমরা কথা বলি। আপনাদের মনে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমাদের ইনবক্স খোলা রয়েছে আপনাদের জন্য। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে থাকবেন। আমরা শুরু করতে চাই আজকের পর্ব। শুরুতেই যদি বলি যে বাংলাদেশিদের জন্য আপনি কোন ক্যাটাগরিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বা বাস্তবসম্মত বলে মনে করছেন? ওয়েল, দুইটাই আমি মনে করি, দুইটাই আপনারা যারা এভেল করতে চান। EB3-তে অবশ্যই ওয়েটিং লাইন ইজ মোর দ্যান হাউ মেনি ইয়ার্স নাও, 22 যদি করে থাকেন, এখন চলছে 26, 4 ইয়ার্স। বাট এর আগে আরও 1 বছর প্রিভেলিং, 5 ইয়ার্সের মতো ওয়েটিং আছে অলমোস্ট বাংলাদেশ থেকে যদি কেউ EB3 করে থাকেন। আর EB3 আনস্কিল্ড, আর এক্সট্রাঅর্ডিনারি এবিলিটিতে EB2 NIW করলে এই 7-8 মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ হওয়ার মেবি উইদিন 2 ইয়ার্স আপনি গ্রিন কার্ড নিয়েই আমেরিকায় আসবেন। আমরা EB3 প্রোগ্রামে আসলে কি ধরনের চাকরি পাওয়া যায় যুক্তরাষ্ট্রে এবং এর ফলে আসলে কি কি ঝুঁকি আছে বলে আপনি মনে করছেন? EB3 আনস্কিল্ডের কথা বলছেন হয়তো না? আচ্ছা আচ্ছা, EB3 আনস্কিল্ডের জবগুলো হচ্ছে আমি বলবো ডেলি ফ্যাক্টরি ওয়ার্কার বলা যেতে পারে, জেনিটেরিয়াল জব হতে পারে। জেনিটেরিয়াল মানে ক্লিনিং সার্ভিস হতে পারে। ওয়াচম্যান বলি আমরা, অ্যামাজনের বড় বড় ওয়্যার হাউস আছে, ওইখানে আপনার ওয়াচম্যানের কাজ আছে। তারপর আপনার জেনিটেরিয়াল মানে ক্লিনিং সার্ভিসের কাজ। তারপর আপনার ম্যাকডোনাল্ডসের অনেকের সময় রুরাল এরিয়াতে ওরা এমপ্লয়ি পায় না, ওটা হতে পারে। বেসিক্যালি ইটস এ লো পেইড জব, স্টেট মিনিমাম পেইড জব। আর যেটা আছে আরেকটা আছে EB1C, ওইটা L1 থেকে আসতে হয়, L1 ভিসা দিয়ে আসতে। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো এই ব্যাপারগুলো বেশ কড়াকড়ি আরোপ করেছে। সেক্ষেত্রে এখন আসলে এটি সম্ভাবনাময় আছে কিনা এই ব্যাপারটি? অবশ্যই সম্ভাবনা আছে। এটা কড়াকড়ি আরোপ করেছে, এখানে ফ্রড ছিল অনেক। একজনের প্রোফাইল দিয়ে আরেকজন অ্যাপ্লাই করছে, এগুলো নিয়ে তারা ডিটেক্ট করার কারণে যখন দেখলো এখন আপনার প্রোফাইল দিয়ে আমি একজনকে সাংবাদিক করে আমি ফ্রডুলেন্টভাবে অ্যাপ্লাই করলাম, ওগুলো ওরা ডিটেক্ট করতে পারছে, আগে করে নাই। এখন ওরা এক্সট্রা কি বলে আপনার এফোর্ট দিচ্ছে ফ্রড ডিটেক্ট করার জন্য, যার কারণে অনেক ডিনাই হচ্ছে। জেনুইন যারা আছে দে আর স্টিল অ্যাভেলেবল। তাহলে এটি এখনো আসলে অ্যাবসলিউটলি এখনো এটা এসে ক্যাটাগরিতে আছে। শুধু যারা ফ্রড হচ্ছে ওদের ডিনাই হচ্ছে। আপনি ফুলফিল করছেন না, আপনি একজনের কি বলে রিকমেন্ডেশন লেটার একজনকে দিয়ে দিচ্ছেন, ওই কেসগুলো ডিনাই হচ্ছে। নিশ্চয়ই আপনার এই তথ্যগুলো সাংবাদিক এবং যারা গবেষক রয়েছেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাটর্নি খায়রুল বাশার। আমরা এরপরে ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটি হলো ম্যারেজ বেসড যে গ্রিন কার্ডের ব্যাপারটি রয়েছে। সেখানে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড আবেদন করলে USCIS কিভাবে সম্পর্কের সত্যতা যাচাই করে? ধন্যবাদ। এখন ম্যারেজ বেস অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস একটা আছে, আরেকটা হচ্ছে আপনি US সিটিজেন দেশ থেকে কি বিয়ে করে এখানে তার স্পাউসকে নিয়ে আসা, দুইটা আছে এখানে অপশন। তবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এখানে US সিটিজেন দেশে গিয়ে বিয়ে করলে এসে অ্যাপ্লাই করলো। তো অ্যাপ্লাই করার পরে যথেষ্ট প্রমাণের মধ্যে এখন দেখতে চাচ্ছে যদি ফার্স্ট ম্যারেজ হয়, অনেকের সেকেন্ড থার্ড ম্যারেজ আছে, আমাদের অনেক কেস আছে, ওগুলোর স্ক্রুটিনি ভেরি হাই। যাদের ফার্স্ট ম্যারেজ ইয়াং কাপল, ওদের জন্য ভেরি সিম্পল। দেশে গেল, বিয়ে করলো, অনুষ্ঠান, ওয়েডিং কার্ড, দুজন উইটনেস, এফিডেভিট, ওয়েডিং পিকচার, জয়েন্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট করলো, এই। আর দেশে যে গেল বিয়ে করার জন্য ট্রাভেল টিকিট, সব তো এভিডেন্স আছে। ইটস ভেরি সিম্পল। এখন যাদের সেকেন্ড অ্যান্ড থার্ড ম্যারেজ আছে ওদের জন্য বার্ডেন আর ভেরি হাই, তোর প্রুভ করার জন্য অল এভিডেন্স লাগবে। কেন ডিভোর্স করা হলো, কেন হয় না, অল এভিডেন্স আর প্রপারলি ডকুমেন্টেড হতে হবে। তাই এটা ইজি।
ম্যারেজ ফ্রডের আইনি পরিণতি আসলে কতটা গুরুতর? ধন্যবাদ। ম্যারেজ ফ্রডটা হচ্ছে আপনারা জানেন অনেকে নট রিয়েল ম্যারেজ, দে আর নট কাপল, ওরা একসাথে থাকে না, এরকম যদি ধরা পড়ে, এমবেসিতে যদি ধরা পড়ে অনেক সময় লাইফ টাইম বার, কখন আর আমেরিকা আসতে পারবে না, যেই ভিসার জন্য যাবে। এখনো অনেকে আসছে আমাদের কেসে, আগে 20 বছর আগে এরকম করছিল, এখনো আসতে পারছে না, বাট তাদেরও ওয়েবার আছে, ওয়েবারটিতে আপনার 10 ইয়ার্স লেগে যায় সবকিছু প্রসেস করতে করতে। তো ফ্রড ম্যারেজটা ওরা যদি ডিটেক্ট করতে পারে এমবেসিতে, অনেক সময় ওরা ইনভেস্টিগেশন যায় কনসুলেটে, ইউএস এমবেসির প্রত্যেক দেশে, যেহেতু আমাদের বাংলাদেশের কথাই বলি আমি, বাংলাদেশে ওদের ফ্রড ডিটেকশন ইউনিট আছে। ম্যারেজ বেসে ওরা যদি একটু দেখে, দে ক্যান স্মেল ইট, কোনটা জেনুইন না, ওখানে ওরা ইনভেস্টিগেটর পাঠিয়ে দেয়। ইনভেস্টিগেট করে আপনি জানবেন না, আপনি স্কুলে যাবে, আপনি যদি স্কুলের এই ইয়ে করেন, আপনার নেবারহুডে যাবে, আপনার পাড়ায় যাবে, আপনি যেখানেই থাকেন, ওরা দেখে যে না, ইটস নট জেনুইন। এটা অনেক কেস আমাদের, আমি যদি কেস বাই কেস আলাপ করি না, অনেক আপনার সুন্দর সুন্দর আপনার ইনফরমেশন দেওয়া যেতে পারে। বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার ফ্রডের কথা যদি বলেন, অনেক চোর আছে ধরা পড়ে না, তাই না? 10 জনের মধ্যে একজন ধরা পড়ে। সো যে ধরা পড়ে না, হি ইজ স্মার্ট। সেটা আসলে এক্সাম্পল হতে পারে না, দ্যাটস নট অ্যান এক্সাম্পল। সো আপনি অলওয়েজ ইমিগ্রেশনের ব্যাপারে আমরা অলওয়েজ বলে থাকি, সঠিক রাইট ইনফরমেশন দিবেন। কোনো ফ্রড, কারণ আপনি যখন এমবেসিতে ইন্টারভিউতে যান, ওরা আপনার চোখ দেখলেই বুঝতে পারবে আপনি সত্য বলতেছেন কিনা। আমরাও তো আমরা ক্লায়েন্টের প্রশ্ন যখন করি, আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, হোয়াট হি ইজ লাইং। মানে ইমিগ্রেশন নিয়ে আসলে সবসময় সত্য এবং সঠিক তথ্য দেয়াটা খুব জরুরি। অ্যাবসলিউটলি। আপনার আপনি আসতে চাইলে আপনি রাইটফুলি আসেন, অসুবিধা নেই, আপনি ওপেন হচ্ছে। আপনি যদি ইনকারেক্ট ইনফরমেশন দেন, আপনি লাইফ টাইম বার, মানে মিথ্যা তথ্য দেয়া মানেই সে বিপদগামী হলো, সারা জীবন আপনি ভিসা পাবেন না। আপনি এনি টাইম ইউ গো এমবেসি, দে উইল ডিনাই ইউর কেস, ওদের কাছে রেকর্ড থেকে যায়। আমরা কথা বলছিলাম শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অতিথি আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই অ্যাসাইলাম থেকে গ্রিন কার্ড পাওয়ার নিয়ম কি, এই প্রসঙ্গটি একটু বেশ জটিল। অনেকেই দীর্ঘ সময় ধরে আসলে কিন্তু অ্যাসাইলাম করে বসে আছেন, তাদের আসলে কোনো রাস্তা বের হচ্ছে না, এটা নিয়ে যদি একটু বলেন আপনি। ধন্যবাদ। অ্যাসাইলামের পেন্ডিং কেস আর মিলিয়নস অফ কেসেস আর পেন্ডিং কারেন্টলি। তো অ্যাসাইলামের গ্রিন কার্ড হওয়ার সহজ উপায় হচ্ছিল, প্রথমে ইউএস যারা অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম করে, ওটা যদি গ্রান্ট হয় কেসটা, 1 বছর পরে ওদের গ্রিন কার্ড হয়। যদি অ্যাফার্মেটিভলি যদি গ্রান্ট না হয়, অ্যাফার্মেটিভ মানে ইউএসসিএসে যখন ইন্টারভিউ হয় অফিসারের সাথে, এটা যদি না হয় তখন কোর্টে যায়। কোর্টে যদি গ্রান্ট হয়, দেন এলিজিবল ফর গ্রিন কার্ড। বাট কারেন্টলি গত 2025 থেকে অ্যাসাইলামের ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে গ্রিন কার্ড পাওয়া, যেহেতু গ্রান্ট হচ্ছে না কেস। যাদের গ্রান্ট হচ্ছে তারা গ্রিন কার্ড পাচ্ছে, যাদের হচ্ছে না ওদের সম্ভাবনা খুবই ক্ষীণ। সো সেকেন্ড অপশন হচ্ছে যারা আনম্যারিড আছে, অনেকেই আমাদের অনেক ক্লায়েন্ট আছে আনম্যারিড, দে ফল ইন লাভ উইথ দ্য ইউএস সিটিজেন ওমেন, গার্ল, হোয়াট এভার, ওরকম বিয়ে করলে ওরা এখানে অ্যাডজাস্টমেন্ট ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারে। দ্যাটস দি অনলি ওয়ে, আর কোনো অপশন নেই আমার জানা মতে। হ্যাঁ, না সেই ক্ষেত্রে যারা অ্যাসাইলাম সিকার যদি কেউ চলে যায় ইন দ্য মেইন টাইম, দেশে চলে গেল, বা সে পরবর্তীতে আপনি যেটা বলছিলেন যে 10 বছরের একটা ব্যাপার, এরপরে হয়তো সে যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে। ইন দ্য মেইন টাইম সে কি তার নিজ দেশে বসে যুক্তরাষ্ট্রে আবার নতুন কোনো ক্যাটাগরিতে আবেদন করতে পারবে কিনা স্থায়ীভাবে বসবাসের জন্য? অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার ওই যে 10 ইয়ার্সের পার্টটা থেকে যাচ্ছে। সে যদি ধরেন এই বিতৃতি কে করলো, এনি ক্যাটাগরি এক্সট্রাঅর্ডিনারি এবিলিটিতে গিয়ে করলো, কিন্তু এমবেসিতে যখন যাবে তখন তার হিস্ট্রি তো ওদের কাছে আছে, তো তখন বলবে যে ও আচ্ছা, তুমি তো ইউ আর আনলফুল প্রেজেন্স আছে তোমার আমেরিকাতে, সো ইউ আর নট এলিজিবল ফর দিস ভিসা এট দিস টাইম, ইউ হ্যাভ টু ওয়েট 10 ইয়ার্স আনলেস আপনি যদি ওয়েবার ফাইল করেন। এখন ওয়েবারের ক্যাটাগরিতে সবাই এলিজিবল না। ওয়েবারের ক্যাটাগরিতে আপনার ইউএস সিটিজেন প্যারেন্ট থাকতে হয়, ইউএস সিটিজেন স্পাউস থাকতে হয় এইখানে।
তখন আপনি ওখান থেকে বসে ওয়াইবারের জন্য যদি অ্যাপ্লাই করেন, এটা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার ওই যে ওইটা পার্ডন হয়ে যায়। ওয়াইবার মানে পার্ডন, আপনি তো আমি আনলফুল ছিলাম, এটা আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা অ্যাটর্নি জেনারেল অফিস ইউএসসি এর অফিস থেকে যদি অ্যাপ্রুভ হয় তখন ওরা ভিসাটা অ্যাপ্রুভ করে। দিস ইজ দ্য অনলি ওয়ে। ইউ ভিসা বা টি ভিসা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। দুটি ভিন্ন ক্যাটাগরি, এটা কমপ্লিট ডিফারেন্ট ক্যাটাগরি। ইউ ভিসা হচ্ছে যারা নন ইমিগ্রেন্ট ভিসা এখানে আসার পরে কেউ যদি ক্রাইমের শিকার হয়, আমরা বলি ভিকটিম অফ ক্রাইম। যেমন ধরেন আপনি বেড়াতে আসলেন B1 নন ইমিগ্রেন্ট ভিসাতে, আপনি টাইমস করে বা ম্যানহাটনে বা এনিওয়ার আপনি বেড়াতে যাচ্ছেন, আপনাকে কোনো দুর্বৃত্ত বা কোনো এসে আপনাকে অ্যাটাক করলো, ছুরি বা গান দিয়ে অ্যাটাক করলো, আপনার ওয়ারেভার। সো আপনি যদি এখানে আপনার ইনভলভ হন, যদি ক্রাইমের শিকার হন, এখন আপনি কেস করার পরে যদি ক্রিমিনাল যদি অ্যারেস্টেড হয় বা অ্যারেস্ট নাও হয়, আপনি যদি পুলিশ ইনভেস্টিগেশনে যদি হেল্প করেন, এরা যদি আপনার কোয়ালিফাইং ক্রাইম হয়, তখন প্রিসিংক্ট থেকে বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনাকে সার্টিফিকেশন দিবে। আমরা বলি এটা 918 একটা ফর্ম আছে, এ অথবা বি, আই ফরগেট দ্য নাম্বার। ওইটা সার্টিফাই করলে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউ ভিসা। ইউ ভিসা অ্যাপ্লাই করার পরে আপনি ওয়ার্ক পারমিটও পাবেন। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দুর্বহ দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এভরি ইয়ার আপনাকে ওরা বোনাফাইড সার্টিফিকেশনও দিবে, কিন্তু এটা অ্যাপ্রুভ হতে হতে অলমোস্ট এখন চলছে। গ্রিন কার্ড অ্যাপ্লাই করতেছে 2016-এ যারা ইউ ভিসা অ্যাপ্লাই করছিল, তাদেরগুলো এখন অ্যাপ্রুভ হওয়ার পরে এখন গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করলো। সো ইটস এ লং ওয়েটিং ইউ ভিসা, স্টলি ওয়ে। আর টি ভিসা হচ্ছে যারা ভিকটিম অফ স্মাগলিং করে যাদের এখানে আসে, ফোর্স লেবারে রাখতেছে। অনেকে ধরেন স্পেশালি মেক্সিকানদের মধ্যে যেটা হয়, ওরা ওই যে আমরা যেটা বলি, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্য ওয়ার্ড, যারা অন্য পেশায় মহিলাদের প্রবৃত্তি করে জোর করে নিয়ে আসে, ফোর্সফুলি অন্য পেশায় করে, তাদের জন্য টি ভিসাটা, এমনি ইভেন ফোর্স লেবারও আছে, তারা এই টি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। সো ইটস এ সিমিলার প্রসেস, ইজ এ লং ওয়েটিং। তো যাদেরকে এইভাবে আমরা যদি বলি, আপনি যেটা বলছিলেন যে এখানে অপহরণ বলি আমরা বাংলা শব্দে, অপহরণ করে নিয়ে আসা হয় এবং তারপরে তাদেরকে অবৈধ কাজে ব্যবহার করা হয়, এক্স্যাক্টলি, তারা আসলে এই টি ভিসার জন্য আবেদন করতে পারে এবং ফোর্স লেবারের জন্য হতে পারে। অবৈধ না, বৈধ ফোর্স লেবার মানে কিভাবে বলবো, কনস্ট্রাকশনের মধ্যে কাজ করলো, আপনাদের পয়সা ঠিক মতো মিনিমাম ওয়েজ দিচ্ছে না, ওরাও এলিজিবল টি ভিসার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন অ্যাটর্নি খায়রুল বাশার। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলে থাকি যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের নানা দিক নিয়ে, এবং আমরা উত্তর দিয়ে থাকি আপনাদের করা প্রশ্নগুলো, যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়ে থাকি, আপনাদের দেয়া প্রশ্ন, এবং পাশাপাশি আমরা যে প্রশ্নগুলো বা যে ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন নিয়ে সাম্প্রতিক সময় ঘটে যায় সেগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গেই থাকেন। আমরা এই পর্বে যেতে চাই আরেক
একটু ভিন্ন প্রসঙ্গে, সেটি হলো আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রে আসার জন্য যে চমকপ্রদ বিজ্ঞাপন আসলে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে, যে খুব দ্রুত গ্রিন কার্ড পাওয়ার ব্যাপার এবং কিভাবে যুক্তরাষ্ট্রে সহজেই আসা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। জনাব খায়রুল বাশার, আপনি যদি বলেন যে এই যুক্তরাষ্ট্রে আসতে গেলে যে মানুষ সহজে গ্রিন কার্ড পাওয়ার যে প্রলোভন বা বিজ্ঞাপন যদি বলি আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকে, সেই ব্যাপারগুলো নিয়ে যদি আপনি বলেন, বা এর জন্য আসলে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। এটা এখন বিগ স্ক্যাম, আমরা নিজেরাও স্ক্যামের শিকার হই। আমাদের কাছে অনেকে এখন সোশ্যাল মিডিয়ার প্রতিদিন আমরা অনেক কল পাই, এবং এই ফেসবুকে আমাদের অনেকে এরকম অনেক পাই, তা আমরা বুঝতে পারি, রাইট। তো এখন সাধারণ যারা নাগরিক বলে, সাধারণ পিপল যারা অনেক সময় ওরা বুঝতে পারে না, যেমন ফেসবুকে আপনাকে বলবে মানে EB3 গ্রিন কার্ড অল্প দিনের মধ্যে হয়ে যাচ্ছে, তারা কিন্তু আপনি দেখবেন কারা এই সার্ভিসটা দিচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়া কারো কাছে কিছু টাকা পয়সা বা লেনদেন করার আগে আপনি যাচাই করবেন এরা কি আসলে কি এজেন্সি নাকি অ্যাটর্নি। এখন অ্যাটর্নি যদি হয়ে থাকে, কোনো অ্যাটর্নি অ্যাট ল আমেরিকার এইসব এখানে সোশ্যাল মিডিয়ায় ফ্রডগিরি করতে পারবে না, কারণ তাদের জবাবদিহিতা আছে। এখন নন অ্যাটর্নি যদি অনেক দেখেন এজেন্সি, আপনারা এটা যাচাই করবেন। বাট শর্ট আমরা বলি আপনার আমি যেটা বলে থাকি সোশ্যাল মিডিয়ার সাউন্ড বাইট বলি আমরা, এক লাইনে গ্রিন কার্ড, ওগুলো আপনারা বিশ্বাস করবেন না, ওগুলো যাচাই করবেন। সো প্রতিনিয়ত আমরা দেখছি এটা অনেকেই আমাদের বাংলাদেশ থেকে কল করে অন্যান্য ফ্যামিলির থ্রু দিয়ে এরকম একটা আমরা অফার পেয়েছি, এটাকে সঠিক কিনা। আমরা বলি যে সেটা আমার দায়িত্ব না, সঠিক কিনা আপনারা যাচাই করেন। 1, 2, 3 এটা আছে কিনা দেখবেন। নাম্বার 1 সে অ্যাটর্নি কিনা। নাম্বার 2 তারকে যদি আপনি পেমেন্ট করে থাকেন, এটা আপনি রিসিপ্ট বা কালেকশন করবেন, তার লাইসেন্স আছে কিনা। সে যদি আমেরিকা থেকে থাকে, ওকে লাইসেন্সের, হ্যাঁ এজেন্সি থাকতে পারে, এজেন্টের লাইসেন্সের কপি নেবেন। এখন বাংলাদেশ থেকে যদি আপনি কোনো এজেন্সি থেকে টাকা নিয়ে থাকেন, ওখানে বসে আমেরিকায় বসে আপনি ওর বিরুদ্ধে কিছু করতে পারবেন না। ওখানে করতে গেলে আপনি বাংলাদেশে কমপ্লেন করতে হবে। বাংলাদেশে কোথায় কমপ্লেন করবেন, এটা আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে। কিন্তু যারা যুক্তরাষ্ট্রে বসেই তাদের সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছেন যে তারা গ্রিন কার্ড প্রসেস করে দিচ্ছেন, কিন্তু সে অ্যাটর্নি না বা সে লফুল ওয়ার্ক করছে না, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আসলে আইনি ব্যবস্থাটা কে নিতে পারবেন বা কিভাবে নেওয়া সম্ভব? আইনি ব্যবস্থা যদি নিতে হয়, কারণ আপনার যথেষ্ট প্রমাণ লাগবে। আপনি যে ভিকটিম হয়েছেন, এখানে আপনার কমপ্লেন, আপনি যদি আমার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন, ইফ আই ডু সামথিং রং, আমার বিরুদ্ধে কমপ্লেন করলে যথারীতি আমার লাইসেন্সিং অথরিটিতে আপনি কমপ্লেন করতে পারেন। এখন যেই আপনার যার কোনো লাইসেন্সই নাই, তার বিরুদ্ধে আপনি কোথায় কমপ্লেন করবেন? আপনাকে এখানে থাকতে হবে, হাতে বা থানায় যেতে পারেন, প্রিসিংটে একটা আপনি কমপ্লেন করে রাখতে পারেন। সে তো অর্থ নিচ্ছে অন্য দেশ থেকে, মানে সে বাংলাদেশের কোনো পিপলসের কাছ থেকে অর্থ নিল এখানে বসে বিজ্ঞাপন দিয়ে, সেই ক্ষেত্রে আসলে ওই যে মানুষটা তাকে টাকা দিল বা তার সাথে এই লেনদেনটি করলো, সে এখন কোথায় আসলে তার কমপ্লেনটি দিতে? এটা যদি আমাকে চিন্তা করতে হবে, আপনি যদি এখানে এজেন্ট বাংলাদেশে বা এখানে প্রিন্সিপাল বাংলাদেশে তার এজেন্টে আপনি টাকা দিচ্ছেন বাংলাদেশে, সো আপনার যদি এইসব ডকুমেন্টটা থাকে, আপনি যে টাকা দিচ্ছেন আপনার তাহলে সে চাইলে যুক্তরাষ্ট্রেও আইনি পদক্ষেপ নিতে পারে। মানি রিসিপ্ট গুলো লাগবে, আবার যথেষ্ট এভিডেন্স যদি থাকে, আপনি এখান থেকেও বসে এখানে কোনো লয়ারের মাধ্যমে নিয়োগ দিলে আপনি কমপ্লেন করতে পারবেন। বাট ইউ নিড অল দ্য এভিডেন্স, মানি রিসিপ্ট, এগ্রিমেন্ট, কাকে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, সব এভিডেন্স যদি আপনি থাকে, অবশ্যই আপনি কমপ্লেন করতে পারেন। তাহলে যারা আসলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে আসতে চায় বা স্থায়ীভাবে বসবাস করতে চায়, তাদের প্রথমেই উচিত একজন ভালো অ্যাটর্নি বা আইনি পরামর্শ নেওয়া, তারপরে আসলে সে তার আবেদন প্রক্রিয়ায় ঢুকবে। আপনি কি এমনটাই বলছেন? না, আমি বলবো না যে আইনি অ্যাটর্নির সাথে যেতে হবে না, কথা নেই। অনেক এজেন্সি আছে, দে ক্যান ডু দ্যাট, কনসালটেন্সি ফার্ম আছে, বাট তারা শুধু পরামর্শ দিতে পারে, কনসালটেন্সি করতে পারে, আইনি পরামর্শ দিতে পারে না। তো আইনি পরামর্শের জন্য অবশ্যই আপনারা আইন যেখানে লাইসেন্স যাদের আছে, অ্যাটর্নি অ্যাট ল বলেন বা কাউন্সিলর অ্যাট ল বলেন, অ্যাটর্নি বলেন, তাদের যদি লাইসেন্স থাকে, দেয়ার অ্যাবসলিউটলি আপনারা আইনি পরামর্শ দিতে পারেন, ওদের কাছে পরামর্শ নেবেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আমি একটু বাংলাদেশে থেকে যারা বাংলাদেশি যুক্তরাষ্ট্রে এসে বৈধভাবে ভবিষ্যতে গ্রিন কার্ড পেতে চান, তাহলে আপনি মানে কি ধাপ বা কি পরিকল্পনা তাদের থাকা উচিত বলে আপনি মনে করছেন?
হ্যাঁ, ওদের পরিকল্পনা যেমন আমি যদি আপনি এটা বেসড অন ক্যাটাগরি বাই ক্যাটাগরি, বেসড অন কেস বাই কেস বেসিস, বেসড অন ফ্যাক্ট বাই ফ্যাক্ট। এখন একজন আমি যদি বলি EB2 NIW যদি এক্সট্রাঅর্ডিনারি অ্যাপ্লাই করতে চান, প্রথমে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা আছে ক্রাইটেরিয়া ওরা আপনারা তো জানেনই, ওগুলো ফুলফিল করতে হবে। প্লাস আপনি আপনার সিবি বা আমরা রেজুমি বলি এখানে, এটা ডিটেল রেজুমি, যত ডিটেল পারেন বিল করেন। অ্যান্ড আপনার রেফারেন্স লেটার যেটা আমরা বলি, রিকমেন্ডেশন 5টা থেকে 7টা রিকমেন্ডেশন আপনি গ্যাদার করেন, ডিটেল রিকমেন্ডেশন লেটার। আর যে রিকমেন্ড করবে তারও ডিটেল রেজুমি দিতে হবে, ওয়েদার যে রিকমেন্ড করতেছে সে এলিজিবল কিনা রিকমেন্ডেশন করার জন্য। সো এগুলো গ্যাদার করেন, তাহলে আপনি ইউ ক্যান প্রসিড টু দি EB2 NIW, এটা একটা ক্যাটাগরি। আর যারা EB3-তে আছেন, আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট যারা আছেন, অবশ্যই আপনারা ভেরিফাই করবেন। EB3 একটা জিনিস কি জানেন, এমপ্লয়াররা এখানকার US এমপ্লয়ার এসব বিষয়ে কোনো ফি নিতে পারে না, কোনো পয়সা নেয় না, এটা ইলিগাল, বেআইনি। তো যারা নিয়ে থাকে টাকাটা, এটা থ্রু এন এজেন্ট এই টাকাটা নিচ্ছে, এমপ্লয়ার কিন্তু নিচ্ছে না। এমপ্লয়ার বাই ল কোনো টাকা নিতে পারে না। সো যেই টাকাটা নিচ্ছে ওইটা এমপ্লয়ারের সাথে কোনো এগ্রিমেন্ট আপনার সাথে হচ্ছে না, এজেন্সির সাথে হচ্ছে। সো এজেন্সি ইজ টেকিং দ্য মানি। সো এটা আপনারা কেয়ারফুল থাকতে পারেন। সরাসরি যদি কোনো এমপ্লয়ার পান, so you don't need a middleman. আপনি এমপ্লয়ারের সাথে সরাসরি যোগাযোগ করুন, they aren't going to charge any money except the filing fee or attorney fee maybe. অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি শেষ আপনার পরামর্শগুলো দেন। ওয়েল, আমি বলবো আমাদের কমিউনিটির জন্য, যেহেতু এটা প্রোগ্রামটা প্রচার হবে, সো আমাদের কমিউনিটির জন্য ইমিগ্রেশন ইজ এ লেংদি প্রসেস। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক পরামর্শ নেন, এবং সঠিক পরামর্শের পরেও আপনার যদি সঠিক কি বলবো আমি, কোনো সময় রং ইনফরমেশন দিবেন না, সঠিকভাবে আপনার যদি কোনো ইউ আর এলিজিবল, দীর্ঘমেয়াদী প্রসেস অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে পারবে। এবং অবশ্যই আপনার আপনি যেটা গোল সেট করবেন, এটা যদি আপনি অ্যাচিভ করতে চান, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট, সো ইউ ক্যান অ্যাচিভ ইট ওয়ান ডে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, জনাব খায়রুল বাশার আমাদের সঙ্গে ছিলেন চ্যানেল আইয়ের স্টুডিওতে। দর্শকরা নিশ্চয়ই আপনার যে তথ্যগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তারা উপকৃত হবেন, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আসতে চান বা যারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে এখন স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের জন্য এই তথ্যগুলো নিঃসন্দেহে তাদের প্রয়োজন হবে এবং তাদের উপকার হবে। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম শাহজালাল ফুডস ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি এবং তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনি একটি সঠিক এবং বৈধভাবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। সেটি গ্রিন কার্ড নিয়ে হতে পারে, সেটি আরও বিভিন্ন ক্যাটাগরিগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। সম্মানিত দর্শক, আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লা লা
এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।